দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের বিশেষ আয়োজন টিভিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে। খন্দকার আব্দুল মুক্তাদির, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। তিনি এই মুহূর্তে আমেরিকা সফরে আছেন। আমরা বিএনপি এবং বাংলাদেশের ভবিষ্যৎ গন্তব্য এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো তার সঙ্গে। শুরুতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি 5ই আগস্ট 2024 একটা নতুন বাংলাদেশের পটভূমি রচিত হয়েছে। এরপরে প্রায় 1.5 বছর সময় গিয়েছে। অনেক সম্ভাবনা, অনেক চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশকে এখন এগোতে হচ্ছে। আগামী দিনের বাংলাদেশ যেখানে অনেক সম্ভাবনা নিয়ে হয়তো 2024-এ শুরু হয়েছিল, সেটি 1.5 বছর পর কোন জায়গায় আছে, আগামী 1.5 বছর, 2 বছর, 5 বছর পর কোন জায়গায় থাকবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আচ্ছা, আপনার প্রশ্নের দুইটা ভাগ। একটা ভাগ হলো 5ই আগস্ট আমরা যেভাবে পট পরিবর্তন করেছি তার পরবর্তী 1.5 বছরটা আমাদের কিভাবে গিয়েছে, আজকে কোথায় এসেছে। অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে প্রায় সবারই সম্মতির ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা দেশটাকে স্টেবিলাইজ করবে, একটা স্থিতিশীলতা নিয়ে আসবে এবং দ্রুত কিছু সংস্কার, মানে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচনের ব্যবস্থাটা এত প্রয়োজনীয় বা এই আলাপটা এত জরুরি ভিত্তিতে সবার আগে আসে, কারণ সব থেকে বড় সংস্কার হচ্ছে এখন মানুষের সম্মতির ভিত্তিতে যেন রাষ্ট্র পরিচালিত হয় সেটা নিশ্চিত করা। আমরা 5ই আগস্টের পূর্ববর্তী যে 15 বছর, সেই 15 বছরে মানুষ নিজের পছন্দের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়নি বা সরকার গঠনের সুযোগ পায়নি। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে গিয়েছিল 2018 সনে। 18 সনে সিলেট 1 থেকে বিএনপির প্রার্থী ছিলাম আমি। তো সেখানে রাতের বেলা ভোট শেষ হয়ে গিয়েছে। এটি মানে রাতের বেলা ভোট শেষ হয়ে গিয়েছে এই কথাটা শুনলে কিছুটা ফানি মনে হয়, কিন্তু ঘটনার রুট সাইডটা দেখেন। একটা 18-20 কোটি মানুষের একটা দেশের প্রায় তৎকালীন 11 কোটি ভোটারের সাংবিধানিক অধিকার সম্পূর্ণভাবে হাইজ্যাক করে ফেলা, এর থেকে বড় রাষ্ট্রদ্রোহিতার কাজ, এর থেকে বড় হাইজ্যাক এটা তো চিন্তাই করা যায় না। তো সেই জন্যই মানুষের সর্বপ্রথম চাহিদা ছিল বা সর্বপ্রধান চাহিদা ছিল যেমন একটা ব্যবস্থায় ফিরে যাওয়া যেখানে মানুষের সম্মতির ভিত্তিতে সরকার পরিচালিত হবে। তো যাই হোক, অনেক চড়াই উতরাই পার হয়ে গত 1.5 বছর গিয়েছি আমরা। অনেকগুলি চ্যালেঞ্জ ছিল, যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিলেন সবকিছুতে তারা সফল হয়েছেন বা অনেক কিছুতে ব্যর্থ হয়েছেন, আমি সেই আলাপে যাব না। কিন্তু যে ব্যাপারটি এখন সামনে এসেছে, সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে অনেক প্রত্যাশিত একটি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচন যেন মানুষের সম্মতির ভিত্তিতে পরবর্তী দিনে রাষ্ট্র পরিচালিত হয়, তার সুযোগটি সবার সামনে উন্মুক্ত করে দেবে, সেটির প্রত্যাশায় আছি আমরা। একটা নির্বাচন বাংলাদেশের মানুষ এর আগে, আমরা যদি ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা বলি, তারপরে 13 বার তারা নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু মানুষের আশার যে প্রতিফলন, অনেকগুলো নির্বাচন হয়েছিল যেখানে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগের 3টি নির্বাচন, যদি আমরা 2014, 18 এবং 24 নির্বাচনের কথা বলি, এই 3টি বাদে। কিন্তু যেটি হয়েছে, জনগণ হয়তো ভোট দিতে পেরেছে, কিন্তু পরের 5 বছর জনগণ যে চাহিদা থেকে জনপ্রতিনিধি নির্বাচন করেছিল তারা সেই জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি এবং বারবার হোঁচট খেয়েছে। বারবার আমরা 111 দেখেছি, আমরা এর আগেও নানা সময় আন্দোলন সংগ্রাম সেগুলো দেখেছি। বাংলাদেশে ভোট দিতে পারলেই আসলে জন আকাঙ্ক্ষা পূরণ হয় না। পূরণের জন্য একটি প্রতিশ্রুতি লাগে রাজনৈতিক দলগুলো, যেটি অনেকটা জুলাই সনদে, জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে বিএনপি সহ অন্যান্য দলগুলো করেছে। আমি আপনার কাছে যেটি জানতে চেয়েছি সেটি হলো, এই 2026-এর ফেব্রুয়ারিতে যে সরকার গঠন হবে, সেটি যে দলই হোক, তারা জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কতটা প্রতিশ্রুতিবদ্ধ বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, একটা জিনিস খেয়াল করা দরকার, যে জবাবদিহিতার বিষয়টা। রাজনৈতিক দল যারা ক্ষমতায় যায় বা ক্ষমতায় যাবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, তাকে তার কমিটমেন্টে, তার প্রতিশ্রুতির মধ্যে বেঁধে রাখার উপায়টা কি? এটার একটা বটম লাইন সেফটি মেকানিজম হচ্ছে যে একটা
নির্ধারিত মেয়াদ অন্তর ভোটের ব্যবস্থা করা যাতে তার ম্যান্ডেটটা রিনিউ হয় অথবা নতুন কেউ ম্যান্ডেট নিয়ে আসে। বাংলাদেশে গত 15 বছর নির্বাচনী ব্যবস্থাটার নাই হয়ে যাওয়ার কারণে জবাবদিহিতার এই জায়গাটা থেকে সরে গিয়েছিল যারা রাষ্ট্রের দায়িত্ব ছিল। এটি হচ্ছে একটা মৌলিক ব্যবধান। আপনি একটা রাজনৈতিক দল যদি জানে যে যাই আমি করি কিন্তু 5 বছর পরে আমার মানুষের সামনে যাওয়া লাগবে, আমার ভোট চাওয়া লাগবে, এটি তাকে একটা রক্ষা কবচ মানুষের জন্য, যে তাকে তার প্রতিশ্রুতির মধ্যে বা তার ওই সরকার যদি খারাপ আচরণ করে তার খারাপের সীমাও নির্ধারিত হয়ে যাবে, যে একটা সার্টেন লিমিটের বাইরে তার যাওয়ার সুযোগ থাকবে না, কারণ মানুষের কাছে তো ফেরা লাগবে তার নির্ধারিত সময় পরে। তো এটি হচ্ছে একটা মৌলিক একটা উপাদান। আর দেখেন, গণতন্ত্র চর্চার বিষয়, আপনি পৃথিবীর কোথাও নিস্তরঙ্গ অগ্রগতি বলতে কিছু নাই। অগ্রগতি হয়, ওয়ান স্টেপ সামনে যায় আবার ওয়ান স্টেপ পিছনে যায়, চড়াই উতরে পার হয়ে আসে। যেটা আমাদের এখানে দুঃখের বিষয় যে স্বাধীনতার 54 বছর পরেও আমরা গণতন্ত্রটাকে স্থিতিশীল করতে পারিনি, গণতান্ত্রিক যাত্রাটিকে আমরা নির্বিঘ্ন করতে পারিনি। আমরা কখনো গণতান্ত্রিক সরকার কায়েম করেছি, আবার দেখা গিয়েছে যে আমাদের সব রাজনৈতিক দলগুলি সেই সংস্কৃতিতে চর্চাতে অভ্যস্ত হয় নাই, বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছে, সামরিক আইন এসেছে ইত্যাদি ইত্যাদি, ছায়া সামরিক আইন এসেছে, এবং ভোট ব্যবস্থা নাই হয়ে যাওয়ার কারণে আপাত গণতান্ত্রিক সরকার দেখা গেল যে পৃথিবীর ইতিহাসের নিষ্ঠুরতম স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে। তো আগামী দিনে যে সরকারটি হবে তার আগে সব রাজনৈতিক দল মিলে যে ঐক্যমতে পৌঁছেছে যে সংস্কারের, তার কতগুলি মৌলিক জিনিস আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব। একটা হলো, বাংলাদেশে আর কোনোদিনই জাতীয় সংসদ নির্বাচন কোন রাজনৈতিক সরকারের অধীনে হবে না, সবসময় হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটি হচ্ছে একটা মৌলিক ব্যবধান। দ্বিতীয়ত, আমাদের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে আমরা কতগুলি ফান্ডামেন্টাল চেঞ্জ নিয়ে এসেছি। এক, যেমন সংসদের স্পিকার হবে সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। পার্লামেন্টে ওভারসাইট মানে জবাবদিহিতা আদায় করে যে সংসদ বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংসদীয় কমিটি সভাপতি হবে এখন থেকে বিরোধী দলের মনোনীত সংসদ। তারপরে ধরেন সাংবিধানিক যেগুলি প্রতিষ্ঠান, সেগুলির নিয়োগে সরকারি দল বিরোধী দল যেন ঐক্যমতের ভিত্তিতে সেই পদায়নগুলি করতে পারে, সেই নিয়োগগুলি করতে পারে, সেগুলির ব্যাপারে দলগুলি গুণগত কিছু কমিটমেন্টের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আপনি হয়তো আমেরিকার মতো দেশে আছেন, সেখানে গণতন্ত্রের রক্ষা কবচ অনেক শক্ত, বা আপনার ইনস্টিটিউশনাল ফাউন্ডেশন গুলি অনেক সলিড ফুটিং এর উপর দাঁড়ানো। সেজন্য আমাদের এখানে যে চেঞ্জগুলির কথা বললাম, এগুলি হয়তো আপনার অতটুকু মনে ধরবে না, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এই চেঞ্জগুলির, এই পরিবর্তনগুলির যুগান্তকারী প্রভাব আসবে আগামী দিনে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে যোগ করি, পার্লামেন্ট কার্যত রাবার স্ট্যাম্প ছিল। রাবার স্ট্যাম্প ইন দি সেন্স যে কোন সংসদ সদস্যের পক্ষেই তার দলের হুইপিং এর বাইরে গিয়ে ভোট দেওয়ার বা মতামত দেওয়ার সুযোগ ছিল না। তো এটা একটা খুবই মৌলিক পরিবর্তন, যে বাজেট অথবা নো কনফিডেন্স মোশন ছাড়া অন্য সব ক্ষেত্রে যে কোনো দল থেকে নির্বাচিত সাংসদরা তাদের পছন্দ অনুযায়ী পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবেন। এটা একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স। জি, এবং সবচেয়ে বড় কথা হলো, সরকার আগে যা ইচ্ছা তাই করার সুযোগ ছিল সরকার প্রধান কিংবা সরকারের পক্ষে। এখন অন্তত কিছু নিয়ম নীতির মাধ্যমে সেই জায়গাগুলো তাদের হাত বেঁধে দেওয়া হয়েছে, স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করা হয়েছে। আপনি বলছিলেন গণতন্ত্র তো তখনই কাজ করে যখন প্রাতিষ্ঠানিক রক্ষা কবচগুলি কাজ করে, ওয়েল ফাংশনিং হয়, ওয়েল মিনিং হয়, ওয়েল ফাংশনিং হয়। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা নিঃসন্দেহে জানি গত 15-17 বছরে রাজপথের সবচেয়ে শক্তিশালী দল, সবচেয়ে ত্যাগী দল, সবচেয়ে সক্রিয় দল ছিল বিএনপি। কিন্তু 2024-এর 5 আগস্টের পর যেটি দেখা যাচ্ছে সেটি হলো যে বিএনপির ব্যাপারে কোনো জায়গায় আস্থার সংকট তৈরি হচ্ছে। এই আস্থার সংকট কতটা কাটিয়ে উঠতে পারবে আগামী ফেব্রুয়ারির আগে, কিংবা জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আপনার কাছে জানতে চাই, বিএনপি আসলে কতটা সফল হবে বলে মনে করছে? আস্থার সংকটটি যদি আপনারা একটু খোলাসা করে বলেন তাহলে আমার পক্ষে। আস্থার সংকট মানে মানুষ মনে করছে আগের সরকারের যে চরিত্রগুলো ছিল ফ্যাসিবাদের মতো দখল,
চাঁদাবাজি, সেসব জায়গায় বিএনপির বিভিন্ন জায়গায় অভিযুক্ত হচ্ছে বিএনপি নেতা কর্মীরা, বিশেষ করে তৃণমূলে। এবং বিএনপির কেন্দ্র থেকে সেখানে বারবার করে অনেক জায়গায় যেসব জায়গায় অভিযোগ আসছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু মূল যে নিয়ন্ত্রণটা সেটা করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এই তৃণমূল এখনো বিভিন্ন জায়গায় দখলদারিত্বের সঙ্গে জড়িয়ে পড়ছে। এটি মানুষের আশঙ্কার জায়গা। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাকে এইভাবে দেখার অনুরোধ করব। এক নম্বর হচ্ছে, বিএনপি তো একটা রাজনৈতিক দল, কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না। মনে করেন আপনি ঠিক করলেন আজকে সন্ধ্যার পরে অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনি বিএনপিতে যোগ দিবেন। আপনি বিএনপিতে যোগ দিবেন এটা ঠিক করলে আপনি বিএনপিতে যোগ দিয়ে দিলেন, প্রাথমিক সদস্য পদের একটা ফর্ম ফিল আপ করে যোগ দিয়ে দিলেন। কিংবা অনেকে আছে যারা কোনো সদস্য পদ আপনার ফর্ম ফিল আপ করেন, আপনার কোনো ইন্টারভিউ দিতে হবে না বা আপনার ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিং এরও কোনো প্রয়োজন পড়বে না, আপনি রাজনৈতিক দলে যোগ দিয়ে দিবেন। এটি হচ্ছে আমাদের রাজনৈতিক দল হচ্ছে একটা লুজলি গভর্ন অর্গানাইজেশন। আপনি আমার রাজনৈতিক দলের সদস্য, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন বা পেশাগত জীবন নিয়ন্ত্রণের আমার কোনো সুযোগ নাই। আচ্ছা, সমস্যাটা হচ্ছে কি, যে বা যারা অনৈতিক কাজের সাথে জড়িত প্রায়শই তারা বিএনপির পদধারী কেউ না, কিন্তু বিএনপির প্ল্যাটফর্মটা তারা বলে যে আমরা বিএনপি প্ল্যাটফর্মে আছি বা আমরা বিএনপি করি। যে বা যাদের উপরে তারা হয়তো গিয়ে তার ক্ষমতাটা খাটানোর চেষ্টা করে, ওই দিক থেকেও চ্যালেঞ্জ আসে না। যদি চ্যালেঞ্জ আসতো তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। আরেকটা জিনিস দেখেন, আমরা মানে স্বাধীনতার পরে রাজনৈতিক ইতিহাসে আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল তার দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এত কঠোর আচরণ করেছে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিএনপির দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য করেছেন। প্রায় 7,000-এর উপর নেতাকর্মীকে তিনি বহিষ্কার করেছেন। এখন সীমাবদ্ধতাটা কোথায়? সীমাবদ্ধতা হচ্ছে, আমাদের কাছে অভিযোগ আসলো যে অমুক প্রাইম অফিসই একটা অনৈতিক কাজের সাথে জড়িত, আমরা তাকে বহিষ্কার করে দিলাম। এটি কিন্তু সর্বোচ্চ করার ক্ষমতা আছে আমাদের, এর থেকে বেশি নাই। সে আমার দলের একজন কর্মী, আমি তাকে দল থেকে বিচ্ছিন্ন করে দিলাম, আমি আর তার দায়িত্ব নিচ্ছি না। কিন্তু আমার কোন রাজনৈতিক দলে নিজস্ব কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, আইন আদালত নাই। এই কাজটা করার দায়িত্ব কিন্তু প্রশাসনের। যে 7,000-কে আমরা বহিষ্কার করেছি তাদের তো বহিষ্কার করা হয়েছে অ্যাপারেন্টলি কোনো অনৈতিক ফৌজদারি অপরাধের কারণে। প্রথম 50 জনকে বহিষ্কারের সাথে সাথে যদি অন্তত 5-10 জনের বিরুদ্ধে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিত, তাহলে হয়তো 51 নম্বর জনকে বহিষ্কার করার দরকারই পড়তো না। কিন্তু দুঃখের বিষয়, বারংবার তাগাদা দেয়া সত্ত্বেও প্রশাসনের কাছ থেকে আমরা সেরকম কোনো সক্রিয় আচরণ পাই নাই। যদি এটা হতো তাহলে নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি সহজ হতো। প্রশাসন কি এমন কোনো ভয় পাচ্ছে যে আপনাদের দলীয়, আপনি বলছিলেন যে 7,000-কে বহিষ্কার করা হয়েছে, নিঃসন্দেহে এই 7,000-ই একেবারে কর্মী লেভেলের মানুষ না, এদের মধ্যে অনেকে আছে ইউনিয়ন পরিষদের নেতা আছে, উপজেলা পরিষদের নেতা আছে, বিভিন্ন কমিটি জেলা পর্যায়ের আছে। তাদেরকে গ্রেপ্তার করা হলে পরবর্তীতে এই পুলিশ কর্মকর্তা, আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, এই পুলিশ কর্মকর্তারা সবাই একটা ভয়ে আছেন, আতঙ্কে আছেন। তারা আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত, আওয়ামী লীগ আমলে সুবিধাপ্রাপ্ত। এখন যদি বিএনপির কোনো নেতাকে গ্রেপ্তার করতে যান, তাকে কোনো টেক দেওয়া হয় কিনা, তাকে কোনো সমস্যায় ফেলা হয় কিনা, ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসলে তাকে বদলি করে বান্দরবন পাঠিয়ে দেওয়া হয় কিনা, সেই আতঙ্ক তো তাদের মধ্যে আছে। চাহিদাটা কার? ব্যবস্থা নেওয়ার চাহিদাটা কার? বিএনপির চাহিদা। আমরা দল হিসেবে যাকে বহিষ্কার করলাম তাকে তো আমরা ওন করছি না, আমরা পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে বলছি যে তার কোনো কার্যকলাপের দায় দল নেবে না এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এটা কিন্তু আমরা পাবলিকলি ডিমান্ড করছি। আচ্ছা, আরেকটা জিনিস, তার বিরুদ্ধে আজকে ব্যবস্থা নিলে কালকে প্রশাসন কোনো বিপদে পড়ে কিনা দেখেন। বিএনপির অতীত ইতিহাস কিন্তু আপনি যা বলছেন কমপ্লিটলি তার অপোজিট। এই বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে ক্লিন হার্ট অপারেশন করা হয়েছিল এবং ক্লিন হার্ট অপারেশনের সময় যত লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে একটা বড় অংশ ছিল বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনকম্প্রোমাইজিং স্ট্যান্ড, তারই ধারাবাহিকতায় তারেক রহমান সাহেবেরও আনকম্প্রোমাইজিং স্ট্যান্ড। আমরা দলীয় শৃঙ্খলা রক্ষা করতে চাই, দেশের মানুষকে নিরাপদে রাখতে চাই, স্বস্তিতে রাখতে চাই, এবং আমাদের এই যে বিশাল প্ল্যাটফর্ম, এটাকে কেউ যেন এবিউজ করার সুযোগ না পায় বা এটার নামের অপব্যবহার করার সুযোগ না পায়, সেই জন্য আমার দলীয় ব্যবস্থাটা এনাফ না। এই জন্য আমার প্রশাসনিক শক্তি প্রয়োজন। প্রশাসন যদি সেই হাতটা প্রসারিত করত, তাহলে আমি তো বলছি আপনাকে 7,000 না,
প্রথম 50 জনের মধ্যেই জিনিসটা ফয়সালা হয়ে যাবে। 51তম হয়তো হওয়ারই দরকার দরকারই হতো না, পড়তো না। কারণ এই জায়গাটা এখন পর্যন্ত, সেই কারণে আসলে আস্থার সংকটের জায়গা প্রশ্নটি আমি করেছিলাম আপনাকে, যে অনেকে ভাবছে যে বিএনপি কি করছে, আপনি হয়তো পরিষ্কার করেছেন যে বিএনপির কতটুকু করার ক্ষমতা আছে। আজকে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকতাম, প্রশাসনকে আমাদের এই নির্দেশ দেওয়ার সুযোগ থাকতো, সক্রিয় হওয়ার এবং এদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণের, তাহলে আপনি অন্য চিত্র দেখতেন। তার মানে সেক্ষেত্রে আমরা এক ধরনের নিশ্চয়তা পাচ্ছি, বিএনপি যদি ক্ষমতায় যায় তবে এটি আরো বাড়বে না, বিএনপি এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে প্রশাসনিক ভাবে। 100%। জি, 100%। অনেক বেশি এটি জানার দরকার ছিল। আপনি বলছিলেন যে বিএনপি ক্যাডার ভিত্তিক দল না, কিন্তু আমরা জানি বাংলাদেশের রাজনীতিতে এখন সক্রিয় যারা আছে, বিশেষ করে জামাত ইসলামের কথা যদি বলি, তারা ক্যাডার ভিত্তিক দল এবং তাদের এই নিয়ন্ত্রণের জায়গাটি তৈরি হয়েছে। তাদের নেতাকর্মীদের ব্যাপারে এত গণহারে, আমি বলছি না যে তাদের নেতাকর্মীরা সব ফেরেস্তা হয়ে গিয়েছে, তাদের নেতাকর্মীদের ব্যাপারে এত গণহারে অভিযোগগুলো আসছে না। মানুষ তো বিকল্প চিন্তা করে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে বিএনপির বিকল্প জামাত ইসলামী একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে কিংবা শক্তিশালী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় গিয়েছে? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারটা সেটা ভিন্ন, আমি ওই আলাপে যাব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, আমাদের অতীত পারফরমেন্স আছে। আপনি 75-এর পরবর্তী সময়ে যখন তৎকালীন জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নেন, একদম ভগ্নপ্রায় একটা দেশকে, যেটাকে বিশ্বের তাবৎ শক্তি গুরুত্বপূর্ণ দেশগুলি ডিসকাউন্ট করে দিয়েছিল, যে দেশটার কোনো ফিজিবিলিটি নাই, ভায়াবিলিটি নাই, সেই দেশটাকে উনি একটা স্টেবিলিটি দিয়েছেন, বহির্বিশ্বের কাছে সম্মান নিয়ে এসেছেন। 91-তে বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নেন, প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন আমাদের অ্যানুয়াল রেভিনিউ, মানে আমি সরকারি রেভিনিউ, রাজস্ব আয়, রাজস্ব ব্যয় থেকে কমে গিয়েছিল। আমি ওই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এটা একটা অসহনীয় পরিস্থিতি। এমনকি IMF পর্যন্ত, যারা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের জন্য ফ্যাসিলিটি প্রোভাইড করে, তারা পর্যন্ত কোন দেশের রেভিনিউ যদি এক্সপেন্ডিচার থেকে কম হয়ে যায়, সেটাকে ল্যান্ডেবল একটা কান্ট্রি হিসেবে ট্রিট করে না। তো সেই জায়গা থেকে তুলে এনে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্পায়নের প্রাথমিক বুনিয়াদ হয়েছে বেগম জিয়ার সময়ে। ইকোনমি স্টেবিলাইজ করেছে, আমরা ভ্যাট প্রথার প্রচলন করেছি, ইন্টারনাল রেভিনিউ মোবিলাইজ করেছি, এরকম বহু বহু কাজ করেছি। তা আমাদের অতীত পারফরমেন্স আছে, যে কয়বারই আমরা দায়িত্ব নিয়েছি, প্রায় বিধ্বস্ত দেশটাকে আমরা একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসেছি। এটি হচ্ছে আমাদের অতীত পারফরমেন্স। তা আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং বাংলাদেশের মানুষও এই দলকে বিপুলভাবে সমর্থন করে। বিপুলভাবে সমর্থন করে বলেই যদি বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো মানে বিচ্যুতি ঘটায় বা অপ্রত্যাশিত আচরণ করে, তাহলে মানুষ এত হতাশা, মানে এত আশাহত হয়, কারণ বিএনপির উপরেই মানুষ আশা করে। তো আমাদের অতীত পারফরমেন্স, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাবলিক এক্সপোজার, উনি পাবলিকলি যে সমস্ত কর্মসূচির কথা বলেছেন, সেইগুলির উপরে ভিত্তি করে আমি আপনাকে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে বিএনপি সেই দল, যে দলটা বাংলাদেশকে আসলেই ভবিষ্যতে একটা কাঙ্ক্ষিত ফাংশনাল, ভায়াবল, অর্থনৈতিকভাবে স্থিতিশীল একটা গুড গভর্নেন্সের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার সক্ষমতা রাখে। এবং সবচেয়ে বড় কথা হলো যে জুলাই বিপ্লবের কথা যদি আমরা বলি, সেই চেতনাটাই আসলে এইটি, যে বাংলাদেশ অন্তত আবার সেই পুরনো জায়গায় ফিরে যাবে না, পচা গন্ধময় রাজনীতিতে ফিরে যাবে না, ফিরে যাবে একটা সুস্থ ধারার রাজনীতিতে। আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। আমরা জানি যে সিলেট 1 আসন থেকে আপনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজনীতিতে। বিএনপি নির্বাচনের প্রস্তুতিটা একটু জানি আপনার কাছে। সেটি হলো যে 300 আসনে যদি বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করে কিংবা কোনো জোট করে, এখন পর্যন্ত নির্বাচনের বাকি কিন্তু আর বেশি দিন নেই, 3.5 মাস 4 মাসের মতো। সেই জায়গায় বিএনপির প্রস্তুতিটা কোন পর্যায়ে, অর্থাৎ প্রার্থী মনোনয়ন, তাদের সাক্ষাৎকার গ্রহণ, গণতান্ত্রিক পর্যায়ে তাদেরকে কোন আসনে কে প্রার্থী হচ্ছে, কোন দলের সঙ্গে জোট হচ্ছে, এইসব প্রস্তুতিগুলো কেমন চলছে? এগুলো তো চলমান। 300 আসনের প্রার্থীর ব্যাপারটা, তার মধ্যে বেশিরভাগ আসনের প্রার্থী আসলে মোটামুটি চূড়ান্ত হওয়ারও চূড়ান্ত পর্যায়ে। তো এটি তো আছেই। অনেক আসনে প্রার্থীরা জানেন যে কে কোন আসনের প্রার্থী, সেটা অনেক আসনে প্রার্থীরা জানেন বা দল থেকে সেটা বলেও দেওয়া হয়েছে। সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, বাট ফর্মাল ডিক্লারেশনটা আসেনি। আর কোন জায়গায় জোটকে আসন দেয়া হবে না হবে,
সেটা আমি এই মুহূর্তে এটা প্রিএম্প্ট করতে পারবো না, বা আমার পক্ষে সেটা সঙ্গত হবে না, বাট কয়েকদিনের মধ্যে জিনিসগুলি পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। বিএনপি কি বা কি পরিকল্পনা করছে, আসলে এককভাবে নির্বাচনে যাবে না জোটগত ভাবে যাবে? না, আমি আপনি যতটা বলতে পারেন। প্রশ্নটাকে এইভাবে বলি। প্রথমত, নির্বাচনে সম্পূর্ণভাবে বিএনপি এককভাবে নির্বাচন করবে ব্যাপারটা এরকম না, সাথে আমাদের অন্য কিছু দলেরও সংশ্লিষ্টতা থাকবে। এক নাম্বার, যাদেরকে আমরা চাই যে ওনারা সংসদে আসুন এবং সংসদের ওনাদের কন্ট্রিবিউশনটা রাখুক, এটা প্রয়োজন, দেশের জন্য, জাতির জন্য প্রয়োজন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে আমরা স্বপ্ন দেখি যে আগামী দিন বাংলাদেশের নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী হিসাবে, তিনি তো অনেকবারই বলেছেন যে যে দলগুলি ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আগামী দিনে আমরা সরকার পরিচালনা করব। এটি অনেকবার পাবলিকলি বলা হয়েছে। জি, এবং কেন্দ্রীয় সিদ্ধান্তে হয়তো আরো অনেক কিছুই ঘটবে নির্বাচনে ঠিক আগে আগে। আমরা যদি আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের, চেয়ারম্যান তারেক রহমানের কথা বলি, আগের তারেক রহমান যাকে বাংলাদেশ থাকতে অর্থাৎ বাংলাদেশে অবস্থানকালে যে তারেক রহমানকে দেখা গিয়েছিল অনেক বছর, মাঝখানে 17-18 বছর, এখন তারেক রহমান অনেক বেশি পরিণত বোধ সম্পন্ন একজন রাজনীতিবিদ, অনেক ম্যাচিউরড, অনেক সজ্জন এবং অনেক সহনশীল রাজনীতির পক্ষে তিনি কথা বলে যাচ্ছেন। তারেক রহমান যে বিএনপির কথা বলছেন, আপনি হয়তো বাংলাদেশের থেকে সত্যিকারের বিএনপি যে যারা নেতাকর্মীরা আছেন কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তাদেরকে দেখার সুযোগ হচ্ছে। তারেক রহমান যে পথে নিতে চাচ্ছেন সেই পথে নেওয়ার জন্য বিএনপির বাকি জেলা পর্যায়ে, বাকি বিভাগীয় পর্যায়ে, বাকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি প্রস্তুত আছেন, নাকি তাদের চিন্তা ভাবনার সঙ্গে তারেক রহমানের চিন্তা ভাবনার একটা ফারাক দেখা যাচ্ছে? না, শোনেন, সারা শুধু বিএনপি না, সারা দেশের মানুষ, যারা আমাদের সমর্থক, ভোটার, সব মানুষই প্রত্যাশা করে যে অনেক চড়াই উতরাই পার হয়ে এসেছি আমরা, কিন্তু এই কথাতে কেউ দ্বিমত করবে না 54 বছর পরে বাংলাদেশ যে জায়গায় থাকাটা উচিত ছিল। মানে আপনি যদি আমাদের সমসাময়িক সময়ের অন্য যে দেশগুলি স্বাধীন হয়েছে তাদের উত্থান, তাদের আজকের জিডিপি সাইজ, পার ক্যাপিটা ইনকাম, তাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলির যে সলিড ফাউন্ডেশনে পৌঁছেছে, তাদের সরকার পরিবর্তন, তাদের শাসনতান্ত্রিক পরিবর্তন, এইগুলি যতটুকু স্থিতিশীল, সিমলেস, সেই জায়গার ধারে কাছেও আমরা নাই। এটা তো একটা হতাশার ব্যাপার। এবং সেই সাথে এটাও উপলব্ধি করার বিষয় যে 18-20 কোটি মানুষের একটা দেশ বাংলাদেশ, যেখানে জনঘনত্ব পৃথিবীর সর্বাধিক। আপনি যদি ছোট দ্বীপ রাষ্ট্রগুলি বাদ দেন তাহলে এত ডেন্সলি পপুলেটেড দেশ পৃথিবীতে আর কোথাও নেই। তার মানে হচ্ছে অর্থনৈতিকভাবে ভালো অনেক দেশের মার্জিন অফ এরর আছে। আজকে তারা একটা ভুল করলো, সেই ভুল শোধরানোর মতো তার সুযোগ আছে। ও একটা ভুল ইনভেস্টমেন্ট করে 10-20 বিলিয়ন যদি হারিয়ে ফেলে, এটা তার জন্য কভার করে ফেলা সম্ভব। বাংলাদেশের জন্য মার্জিন অফ এরর ইজ ভেরি ভেরি স্লিম। আমাদের অর্থনীতির সাইজ এখনো ছোট, পার ক্যাপিটা ইনকাম এখনো আমরা দরিদ্র দেশগুলির একটা। এই জন্য ভুল করাটা আমাদের সাজে না, এবং ছোট্ট ভুলও আমাদের জন্য অনেক বড় বিলাসিতা, দুর্ভোগের একটা বিষয় হবে। হ্যাঁ, তো সেই জন্য আগামী দিনে আমরা যেভাবে ইকোনমিক ট্রান্সফরমেশন চাই, যেভাবে ইনস্টিটিউশন গুলিকে আমরা একটা সলিড ফাউন্ডেশন দিতে চাই, এবং যেভাবে রাজনৈতিক পরিমণ্ডলে অ্যাকাউন্টেবিলিটি ফেরত আনতে চাই, আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে, আপনি বললেন পরিপক্কতার কথা, আমার ইতিমধ্যে উনি মানুষের মধ্যে যে আস্থা অর্জন করেছেন গত 1.5 বছরে, তার কনস্ট্রাকটিভ কথাগুলি, প্ল্যানগুলি শেয়ার করে, হেলথের, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তার পরিকল্পনা, শিক্ষার জন্য তার পরিকল্পনা, এই সমস্ত মিলে মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে হি ইজ দ্য লিডার, যার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের আসলেই একটা 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 ট্রান্সফরমেটিভ একটা চেঞ্জ সম্ভব। এবং আমার বিশ্বাস সেই পরিবর্তন আমরা দেখবো ইনশাল্লাহ আগামী দিনে। এবং সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো তার ফিজিক্যাল উপস্থিতি, এবং এই বিষয়টি নিয়ে তিনি নিজেই কথা বলেছেন। সবশেষ তার দেয়া ইন্টারভিউতে বলেছেন তিনি নির্বাচন আগে ফিরবেন। তিনি কবে নাগাদ ফিরবেন, কেন ফিরছেন না, কিংবা তার ফেরার মতো পরিস্থিতি, সহজ প্রশ্ন যদি আপনার কাছে করি, বাংলাদেশে কি এখনো তার ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি? নির্বাচন তো ফেব্রুয়ারি মাসে, রাইট, নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে তফসিল ঘোষণার পরে পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা। আসলে প্রচারণা তো এই মুহূর্তে চলছে, কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা হয়তো সেই প্রচারণায় আমাদের চেয়ারম্যান সাহেব সেই প্রচারণায় নেতৃত্ব দিবেন।
এটুকু হয়তো আশা করতে পারেন দলীয় নেতাকর্মীরা সবাই থেকে ভাবছেন। নেতৃত্ব দিবেন জি। ইনশাআল্লাহ। আমরা যদি একেবারে মূল বৃত্তের কেন্দ্রে আসি, সেটা হলো আপনার রাজনৈতিক জায়গার যদি আমরা আসি, সেটা হলো যে সিলেট এক। সিলেট এক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচনা করা হয়। সেই জনগণের জন্য, অর্থাৎ আপনার জনগণের জন্য দলমত নির্বিশেষে আপনি আসলে কি স্বপ্ন দেখাচ্ছেন? আমরা তো পুরো বাংলাদেশের স্বপ্নটা শুনলাম যে এই ধরনের বাংলাদেশ আমরা চাই। সিলেটের একের জন্য আমরা কি ধরনের বাংলাদেশ পাবো? আচ্ছা, সিলেট এককে যদি আপনি মানে আলাদাভাবে একটু দেখেন দৃষ্টি দিয়ে, সিলেটের নিজস্ব কোনো অর্থনৈতিক ভিত্তি নাই। এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয়। এখানে কোনো ম্যানুফ্যাকচারিং, কোনো ইন্ডাস্ট্রিজ নাই, এমপ্লয়মেন্টের কোনো সুযোগ গড়ে ওঠেনি। তো আমার এবং আমার দলের একটা প্রাইমারি ফোকাস থাকবে, একটা প্রায়োরিটি থাকবে, সিলেটকে যেন আমরা একটা শিল্পায়নের পথে নিয়ে যেতে পারি, একটা ম্যানুফ্যাকচারিং হাব করতে পারি, যাতে এখানে শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের যে সমস্ত জায়গা সিনিক বিউটির জন্য নাম আছে, যেগুলির প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, তার মধ্যে সিলেট একটা। টিলা, পাহাড়, চা বাগান, জলপ্রপাত, অনেক কিছুই আছে। তো আমাদের ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচারটা সেভাবে ডেভেলপ হয়নি। তো আমরা ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার গুলি ডেভেলপ করে দেশি এবং বিদেশি ট্যুরিজম অ্যাট্রাক্ট করবো ইনশাল্লাহ। আপনার এটা তো আপনি নিশ্চয়ই বলছেন যে আপনার ইকোনমিতে যদি $100 স্পেন্ড হয়, তো সেটার একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে। তো সেই জন্য ট্যুরিজমটা প্রত্যেক দেশের জন্য একটা কাঙ্ক্ষিত বিষয়। সিলেটে আমরা সেই জিনিসটা অনেক দেশ আছে যারা হয়তো ট্যুরিজমই তাদের প্রধান আয়ের উৎস। বাংলাদেশে একবার দুর্ভিক্ষ হয়েছিল 74 সনে, এরপরে আর কোনোদিন দুর্ভিক্ষ হয় নাই। তখন মানুষ ছিল 8 কোটি, এখন 18-20 কোটি। এটার ম্যাজিকটা হচ্ছে যে তখন যে পরিমাণ অনাবাদি জমি ছিল, প্রায় সবই পরবর্তীতে আবাদের আওতায় এনেছে। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় 1 ফসলি জমি 2 ফসলি হয়েছে, 2 ফসলি 3 ফসলি, 3 ফসলি 4 ফসলি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সিলেট সেই প্রক্রিয়াটার মধ্যে ঢুকতে পারেনি। বিস্তীর্ণ জমি অনাবাদি এবং 1 ফসলি। তো আমাদের এটাও একটা প্রায়োরিটি থাকবে, আমরা সেচের ব্যবস্থা করে আধুনিক কৃষি উপকরণ দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়ে এই 1 ফসলি জমিগুলোকে 2 ফসলি, 2 ফসলিকে 3 ফসলি, 3 ফসলিকে 4 ফসলি রূপান্তর চেষ্টা করবো। এবং ইউথ পপুলেশন যেটা, এটাকে আমরা গ্রিন হাউস টেকনোলজির দিকে উদ্বুদ্ধ করব, ফান্ড প্রোভাইড করব, তহবিল দিব, স্কিল ট্রেনিং দিব, দিয়ে এটার মধ্যে নিয়ে আসবো, যাতে তাদের উৎপাদিত পণ্য দেশে এবং বাইরে রপ্তানির সুযোগ হয়। আরেকটা জিনিস বলি, শুধু তো অর্থনৈতিক উন্নয়ন না, জীবনমান উন্নয়নের সাথে আপনার যে জিনিসগুলি নাগরিক জীবনকে ব্যাহত করে বা যেগুলি যুবশক্তিকে ধ্বংসের পথে নিয়ে যায়, সেই জিনিসগুলিকে অ্যাড্রেস করতে হবে। সিলেটে অনলাইন গ্যাম্বলিং এত বেশি মানে ছড়িয়ে পড়েছে, এটার কারণ হলো গত 15-20 বছর যাবৎ সিলেটে কোনো রাজনৈতিক অভিভাবক নাই। তো আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, এটা হবে আমাদের একটা টপ মোস্ট প্রায়োরিটি, যাতে সিলেট থেকে অনলাইন গ্যাম্বলিং মানে স্থায়ীভাবে এটা এলিমিনেট হয়। দ্বিতীয়ত, অনেক জায়গায় রাস্তার মোড়ে মোড়ে ড্রাগ সেল হয়। তো ড্রাগের কাস্টমার কারা? এগেইন ইউথ পপুলেশন। এই ড্রাগকে আমি চিরতরে নির্মূল করতে চাই সিলেট থেকে। এগুলি হচ্ছে আমাদের আগামী দিনের প্রায়োরিটি। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, সব মানুষের জন্য একটা কাজের সুযোগ তৈরি করা, আইটি ট্রেনিং করা, ট্রেনিং এর ব্যবস্থা করা আমাদের ইয়াং পপুলেশনের জন্য, এবং সামাজিক অবক্ষয়ের যে জায়গাগুলি, এই জায়গাগুলি রুদ্ধ করা। আমাদের সিলেট মহানগর এত বড় একটা মহানগর, প্রতিশ্রুতিশীল একটা জায়গা, যে জেলা বা যে বিভাগের লক্ষ লক্ষ লোক নর্থ আমেরিকা সহ পৃথিবীর সব জায়গায় ছড়ানো ছেটানো, এখানে ভালো কোনো পার্ক নাই। আপনার কোনো পাড়ায় কোনো মানে পাবলিকলি ফেসিলিটেটেড কোনো ব্যায়াম, এন্টারটেইনমেন্টের কোনো ব্যবস্থা নাই। আমাদের লক্ষ্য হচ্ছে 4-5টা 6টা ওয়ার্ড মিলে মহানগরকে কয়েকটা ভাগ করে ছোট ছোট মিনি স্টেডিয়াম করা, মানে কাভার্ড স্টেডিয়াম, যেখানকার মধ্যে ভলিবল, বাস্কেটবল, ফুটবলের, ছোট ফুটবলের গ্রাউন্ড থাকবে, অত নট লাইক এ রিয়েল স্টেডিয়াম, কিন্তু এবং 5-6টা ওয়ার্ড মিলে মিলে যদি করি আমরা, তাহলে অনেকগুলি খেলাধুলার চর্চার সুযোগ তৈরি হবে। প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা 3-4-5টা পাড়া পরে পরে এক একটা জায়গা বা প্লট নিলে, আপনি আমেরিকান অনেক জায়গায় দেখবেন বা ক্যানাডার মিউনিসিপ্যালিটির মানে ফান্ড করে আপনার ছোট ছোট সিম্পল এক্সারসাইজের মেশিন থাকে, সিম্পল হয়তো একটা বার থাকে, সেটাতে
আপনার এক্সারসাইজ করতে পারে, এই ফ্যাসিলিটি করা যাতে যুবকরা এই দিকে আকৃষ্ট হয়, অর্থাৎ ইতিবাচক দিকে তারা যায়। প্রবাসী বিনিয়োগ, যেহেতু আপনি বলছিলেন যে সিলেটিরা অনেকে আছেন, লন্ডনে আছেন, নর্থ আমেরিকা আছেন, বিভিন্ন জায়গায় আছেন, এবং সেখানকার মুদ্রার দামও বেশ ভালো। সেই সিলেটিদেরকে বাংলাদেশে সিলেটে বিনিয়োগ করার ব্যাপারে আপনি কিছু কোনো মেগা পরিকল্পনা নিচ্ছেন কিনা? আচ্ছা, একটা হলো ইনভেস্টমেন্ট তো আপনার দরকার। আমাদের জিডিপির এখন যে সাইজ আর আমাদের যে পপুলেশনের সাইজ, আমরা যদি অ্যাকচুয়ালি মিডল ইনকাম ইকোনমিতে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে আমাদের একটা সাস্টেইনড ফরেন ইনভেস্টমেন্ট দরকার ওভার এ পিরিয়ড অফ লাইক অ্যানাদার 15-20 ইয়ার্স। আচ্ছা, এখন বিনিয়োগের পরিবেশের সহায়ক পরিবেশের অনুপস্থিতির কারণে বিদেশি বিনিয়োগ তো পরের কথা, আমাদের দেশের মধ্যেকার ডোমেস্টিক ইনভেস্টররা এগিয়ে আসছে না। তো এটা হলো আমাদের একটা টপ মোস্ট প্রায়োরিটি। আমরা বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি করব, বিনিয়োগের জন্য যেগুলি স্টাম্বলিং ব্লক আছে, অন্তরায় আছে, এগুলি নির্মূল করব, এবং আমরা প্রবাসীদের উদ্বুদ্ধ করব। প্রবাসীদের উদ্বুদ্ধ করারও কয়েকটা কারণ আছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসলো, আমার অচেনা অপরিচিত বিদেশিরা এসে ইনভেস্ট করলো, আমার কর্মসংস্থান হলো, তারা লাভের টাকা নিয়ে গেল, এটা একটা বিষয়। কিন্তু প্রবাসীদের জন্য আমাদের স্পেশাল ইন্টারেস্ট যেন তারা এসে বিনিয়োগ করেন, সেই পরিবেশ তৈরি হয়। কারণ তারা যদি বিনিয়োগ করেন, তাইলে এই ডায়াসপোরার সাথে তার মূল মাটির সম্পর্ক অবিচ্ছেদ্য থাকবে, এবং পরবর্তী জেনারেশন আসলে টেনে নিতে হবে, তাকে এইটা বোঝানো দরকার হবে যে এই কারণে তোমাকে এটা করতে হবে। তারা যদি মূল মাটিতে গিয়ে বিনিয়োগের সুযোগ পায়, তাদের জন্য লাভ হলো, তাদের বিনিয়োগটা যদি আমরা সিকিউর রাখতে পারি, তার রিটার্ন এনশিওর করতে পারি, তাহলে তারা তাদের বিনিয়োগের কাঙ্ক্ষিত লাভ পেলেন, মুনাফা পেলেন। কিন্তু বাংলাদেশের জন্য এবং তাদের জন্য যে মানে যে মূল লাভটা, সেটি হলো এই ডায়াসপোরার সাথে তার মূল মাটির সম্পর্কটা পরবর্তী জেনারেশন গুলি ক্যারি করবে, এটা ছিন্ন হবে না, এবং মানসিক একটা তৃপ্তির জায়গা আছে যে আমার দেশের জন্য, আমার এলাকার জন্য আমি কিছু করছি, যদি সুযোগ থাকে। একেবারে শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যদি আমরা বলি চরম অস্থির। এখন আওয়ামী লীগ নেই, কিন্তু সক্রিয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে নানা বিষয়ে মতভেদ আছে। বাংলাদেশের আইন শৃঙ্খলার কথা যদি আমরা বলি, ভঙ্গুর একটি আইন শৃঙ্খল ব্যবস্থা দেখা যাচ্ছে। আমরা যদি রিজার্ভের কথা বলি, সেটি তলানিতে, 1.5 বছরের নতুন কোনো মেগা প্রকল্প আসেনি। এই অবস্থায় বিএনপি রাষ্ট্র পরিচালনার জন্য কতটা স্বপ্নচারী, কিংবা কতটা আসলে এই আস্থা তৈরি করতে পারবে যে এত বিপর্যয়কে কাটিয়ে বিএনপি আগামী দিনে একটা নতুন বাংলাদেশ করতে পারবে? শুনেন, স্বপ্নচারী না, আমরা বাস্তববাদী। আমরা উই উড রাদার ক্লেম আওয়ারসেলভস টু বি প্র্যাগম্যাটিক, স্বপ্নচারী না। প্রথম কথা হলো, বাংলাদেশ আগেও ঘুরে দাঁড়িয়েছে। আপনি এই মানুষের ক্যারেক্টারিস্টিক্সটা আপনার বুঝতে হবে। আমাদের যে কোস্টাল বেল্টে কয়েক বছর পরে পরে একটা বিরাট ঘূর্ণিঝড় সাইক্লোন আসে, দেখা যায় হাজার হাজার লোক মারা যায়। যে বাড়িতে পরিবারের 2জন 5জন 6জন সদস্যের মধ্যে 2-3 জনকে ভাসিয়ে নিয়ে যায় পানি, সেই পরিবারের লোকরাও পানি নেমে যাওয়ার সাথে সাথে পরের দিন হাত পা ঝেড়ে উঠে দাঁড়ায়, বিসমিল্লাহ বলে করে চাল ছাওয়া শুরু করে। এবং মানে রেজিলিয়েন্সটা, এটা ইউনিক, এটা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন কিনা। আপনার এখানে, আমরা যেখানে বসে আছি, নিউ অর্লিয়েন্সে আজকের থেকে 2 দশক আগে ঘূর্ণিঝড় আঘাত এনেছিল। নিউ অর্লিয়েন্সের সেই জায়গায় এখন পর্যন্ত বসতি গড়ে উঠেনি, বিভিন্ন কারণে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম হাই হয়ে গেছে ইত্যাদি কারণে। আমি যেটা বলার জন্য কথাটার অবতারণা করলাম, বাংলাদেশের মানুষ, আমরা গরিব, আমাদের অন্য সম্পদ অপ্রতুল, কিন্তু এই মানুষ অনেক রেজিলিয়েন্ট, এরা বাঁচতে চায়, এদের মানে বাঁচার যে সার্ভাইভাল ইনস্টিংক্ট, এটা আসলেই খুব স্ট্রং। তো এই মানুষকে উন্নতির জন্য নিয়ে যাওয়ার ব্যাপারে 2 জন মানুষ দৃষ্টান্ত স্থাপন করেছেন। জিয়াউর রহমান সাহেবও তলানি থেকে এই দেশকে তুলে নিয়ে এসেছিলেন, বেগম জিয়াও ভগ্নপ্রায় একটা অর্থনীতিকে পুনরুদ্ধার করেছেন। আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, আমাদের অর্থনৈতিক উত্তরণের জন্য যে সমস্ত পরিকল্পনা আমরা করেছি এবং পাবলিকলি ইতিমধ্যে শেয়ার করেছি, আমাদের স্থির বিশ্বাস যে 5 বছর যদি আমরা নির্বিঘ্নে দেশ পরিচালনার সুযোগ পাই, আপনি ফেনোমেনাল চেঞ্জ দেখবেন এই দেশে ইনশাল্লাহ। এবং এটি আসলে জনগণ প্রত্যাশা করে যে আবার সেই পুরাতন দিনে নয়, আবার সেই ভোটের অধিকার হরণ নয়,
মানুষ চায় আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকবে, শান্তিতে ঘুমাবে এবং বাংলাদেশের মানুষ সামনের দিনগুলোতে আরো এই কথাটার সাথে আমি একটা কথা যোগ করি, এই সম্পূর্ণ পরিবর্তনের দুইটা দিক আছে। একটা হচ্ছে রাজনৈতিক ট্রান্সফরমেশন, সেটার জন্যই আগামী সব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেটার জন্যই ৭০ ধারার মডিফিকেশন, এমপিদের ভোট দেওয়ার মত দেওয়ার সুযোগ তৈরি করা এবং স্পিকার, ডেপুটি স্পিকার, বিভিন্ন সংসদীয় কমিটি, এটা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন। আর অর্থনৈতিক সুশাসনের জন্য আমরা সেট অফ প্রপোজাল আমরা সামনে নিয়ে এসেছি এবং সেইভাবে শিক্ষার ক্ষেত্রে সংস্কার, টেকনিক্যাল মেট্রিক ইন্টারমিডিয়েট যারা পাশ করবে তারা যেন অন্তত একটা টেকনিক্যাল স্কিল নিয়ে পাশ করে, আর্নিং স্কিল নিয়ে পাশ করে, এগুলি হচ্ছে আমাদের আগামী দিনের সংস্কার। আমরা আত্মবিশ্বাসী, ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই এই দেশটাকে একটা সত্যিকার একটা উন্নয়নমুখী দেশের যাত্রায় আমরা সামিল করতে পারবো, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ খন্দকার আব্দুল মুক্তাদির আমাদের স্টুডিওতে এসে আপনার এই ব্যস্ততম সময় থেকে সময় দেওয়ার জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় বিএনপি কিভাবে কাজ করবে, আপনি ব্যক্তিগতভাবে আপনার এলাকার জন্য কিভাবে কাজ করবেন, কিংবা বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কে যারা টিভিএন 24 এর দর্শক অর্থাৎ নর্থ আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির দর্শক তাদেরকে ধারণা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।